লড়াই যত কঠিন হয়, জেতার আনন্দ ততই বেশি হয়। নমস্কার, আমি অভিরূপ ভট্টাচার্য। আমার সঙ্গে আছে সাদ সাদ আহমেদ। সাদ এইবারে ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ 2022-তে সম্ভবত 22 র্যাঙ্ক করেছে। অ্যান্ড সাদের ওভারঅল র্যাঙ্ক 47। আর ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ সার্ভিস, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ প্রিমিয়ার সার্ভিস অফ দ্য স্টেটে খুব ভালো রেজাল্ট করেছে। সো কনগ্রাচুলেশন সাদ। সাদ, তোমার থেকে আমি মানে একটা একটা করে অনেক জিনিসগুলো আমি এরিয়া এক্সপ্লোর করব। ফার্স্ট হচ্ছে যে ফার্স্ট যে জিনিসটা আমি তোমার থেকে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে এই যে প্রিপারেশন, এই প্রিপারেশনের সময় অ্যাকচুয়ালি দ্য মেইন জিনিস মানে মেইন স্ট্রাগল যেটা আমাদের ফেস করতে হয় হচ্ছে যে আমরা অনেক সময় না আনএমপ্লয়েড থেকে প্রিপেয়ার করি, মানে একটা দীর্ঘ সময় বেকারত্ব। কেন এইটা নিয়ে শুরু করছি? কারণ এই মানে আমাদের সোসাইটি ইজ ভেরি হার্শ অন আনএমপ্লয়েড বা তথাকথিত সেই বেকার যুবক বা যুবতী যারা দিন রাত পরিশ্রম করছে সরকারি চাকরি কি বেসরকারি চাকরির জন্য। আমরা এখানে সরকারি চাকরির কথাই বলছি। এবং এবং খুব ইন্টারেস্টিং জিনিস আমি যেটা বলছি, যে মানে বা আমি যেটা ফিল করেছি যে তুমি প্রিপারেশন করছিলে বা আমরাও প্রিপারেশন করেছি এবং তারপর আমরা চাকরিটা পেয়ে যাই, মানে যখনই আমরা সাকসেসফুল হই আমরা চাকরিটা পেয়ে যাই, তখন কিন্তু একটা ওরা ভার্সেস আমরা হয়ে যায়। মানে তখন কিন্তু অনেকেই কিন্তু হয়তো তোমাকে বা আমাকে যেমন এখন অনেকে কমেন্ট করে, স্যার বেকারত্বের জ্বালা আপনি কি বুঝবেন। মানে আমার অদ্ভুত মনে হয় যে অ্যাজ ইফ আমি কোনোদিন বেকার ছিলাম না বা ওই স্ট্রাগলটা ফেস করিনি। কিন্তু একটা সাইকোলজিক্যাল বা মনস্তত্ত্ব দিক থেকে যদি আমরা দেখি, ওরা কিন্তু এই কমেন্টগুলো না খুব ট্রমার মধ্যে দিয়ে করে। মানে ওদের মধ্যে এই কমেন্টের মধ্যে কিন্তু অ্যাসপিরেন্টদের হেল্পলেসনেসটাই কিন্তু বেরিয়ে আসে। মানে ওই জন্য বলছি, মানে এই যে দীর্ঘদিন একটা উইদাউট জব চাকরির জন্য প্রিপারেশন নেওয়া, এবং দ্যাট টু ফর সিভিল সার্ভিসেস। এবং তোমাকে কেন আমি জিজ্ঞেস করছি, কারণ তোমার অনেকগুলো দিক আছে। সাদ খুব ভালো পড়ায়। সাদের একটা ইউটিউব খুব ভালো চ্যানেল আছে, মিলেনিয়াম এডুকেশন বলে। আমি ডেসক্রিপশনে সাদের ইউটিউব চ্যানেল লিঙ্কও দিয়ে দেবো, বিকজ হি গাইডস ভেরি ওয়েল। মানে আমি ওর কিছু ভিডিওস দেখছিলাম যেখানেও বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস বা অন্যান্য চাকরির পরীক্ষার অ্যান্সার কি ডিসকাস করছে বা কনসেপ্ট ডিসকাস করছে, উইচ ইজ ভেরি গুড। সাদ বিভিন্ন আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরও পড়ায়। কারেক্ট সাদ? মানে সাদ কিন্তু অনেক অনেক অ্যাক্টিভিটিসের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছে। তো ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমি এত বড় ভূমিকা করলাম, যে প্রিপারেশনের সময় এই যে দীর্ঘ আনএমপ্লয়মেন্ট, এই যে ব্যথাটা সহ্য করতে হয়, হাউ টু ডিল উইথ দিস থিংস, তুমি কিরম করে ডিল করেছিলে, তোমার পুরো জার্নিটা এবার আমাকে বলো। ফার্স্ট অফ অল ওভার টু। ধন্যবাদ মধ্যে থেকে এখন একটা অপরচুনিটি দিয়েছেন সবার সাথে জোড়ার জন্য। আমি কিন্তু এই যে প্রথম প্রশ্ন ছিল সেটার উত্তর এইভাবে দিতে চাই যে আমাদের ড্রিম যত বড় থাকে লড়াইও কিন্তু অত বড়ই থাকে। আপনি একটা কথা বললেন যে ওই যে আমাদের আনএমপ্লয়মেন্ট একটা ফেজ থাকে, আমি কিন্তু ওই ফেজটা কিন্তু ফেস করেছি। কিন্তু আমরা কিন্তু ওই আনএমপ্লয়মেন্ট ফেজকেই এখন বুঝতে পারছি যে দ্যাট ওয়াজ এ গোল্ডেন পিরিয়ড। কারণ এটা আমি বলি যে সত্যি একটা ট্রমা থাকে, বিকজ ডাব্লিউবিসিএস এর পরীক্ষা যদি আমরা বলি এটা একটা ম্যারাথনের মতন পরীক্ষা হয়ে গেছে। বিকজ আমরা জানি যে ওই 2.5 ইয়ার্স এর একটা টাইম নেয়। কিন্তু আজকে যে আমি কথা বলছি মানে বিফোর 5th জুন অলসো আমরা এটাই ভাবতাম যে অনেক টাইম লাগে, কিন্তু জব হয়ে যাওয়ার পর আমরা যে জায়গায় দাঁড়াই সেটা কিন্তু একটা এক্সাম্পল সেট করে সোসাইটির মধ্যে। তো আমি একটা কথা বলতে চাই, আমিও নিজে 7 বছরের পর এই চাকরিটা পেয়েছি। আই হ্যাভ গিভেন 7 ইয়ার্স
অ্যান্ড যেমন ইন্ডিয়া বলে থালা ফর এ রিজন, সো আই হ্যাভ গিভেন 7 years টু দিস সার্ভিস। বাট একটাই কথা বলতে চাই, যারা কিন্তু ওই পেশেন্স অ্যান্ড পারসিভিয়ারেন্স রাখে তারা কিন্তু একটা ভালো জায়গায় জীবনে পৌঁছায়। বিকজ আমরা জানি ইভেন অনেক এক্সাম্পলস আছে, আমরা তো কোনো এক্সাম্পল হতে পারবো না, আমরা চেষ্টা করব অনেক কিছু করার, বাট অনেক এক্সাম্পল আছে যারা কিন্তু দীর্ঘদিন টাইম দেওয়ার পর সাকসেস পেয়েছে। সো ওই পারসিভিয়ারেন্স অ্যান্ড পেশেন্সটা কোনো দিন ছাড়া উচিত নয়। বিকজ ওই যে পেশেন্সের পর যে সাফল্য আমরা পাই, তার কিন্তু যে মজা, সেটা কিন্তু একদম ডিফারেন্ট। অ্যান্ড যদি কারোর ট্রমা থাকে আমাদের চ্যানেলের মধ্যে যারা মেসেজ করে, তাদের কথাও আমি বলতে চাই যে যখন পরীক্ষা হয় না, যে ফেজের মধ্যে মানে 1 বছর পরীক্ষা হলো না, সেটা হচ্ছে সব থেকে বেস্ট ফেজ টু প্রিপেয়ার। বিকজ অনেকেই কিন্তু ওই টাইমে প্রিপারেশন করে না। সেটা হচ্ছে তোমার যত মানে উইক জোনস রয়েছে সেটাকে ইমপ্রুভ করার জায়গা। আমারও কিন্তু অনেকগুলো ল্যাকিং ছিল, কিন্তু আমি ওটার মধ্যে ওই সেম ফেজের মধ্যে ইভেন কোভিড এর মধ্যে আমরা ওই জায়গাগুলোকে ঠিক করে এই জায়গাটায় এসছি। অ্যান্ড এটা কিন্তু ওর জন্যই পসিবল হয়েছে। ওই যে ব্ল্যাঙ্ক টাইম পিরিয়ড থাকে যখন পরীক্ষা হচ্ছে না, সেটা বেস্ট টাইম পিরিয়ড টু প্রিপেয়ার। অ্যান্ড এটাই বলবো যে ডোন্ট ওয়ারি, বিকজ গড ইজ ওয়াচিং ইউ। তোমার যে হার্ডওয়ার্ক রয়েছে সেটা কোনোদিন কিন্তু তুমি ওটা কিন্তু দেখবে যে কোনো না কোনো দিন একটা বেটার জায়গা তুমি চলে আসবে, বিকজ দ্য অলমাইটি ইজ ওয়াচিং ইউ। না কিন্তু এইখানে আমি তোমাকে একটু একটা কোয়েশ্চেনই করব। এখানে আমি মানে কোনো ডাব্লিউবিসিএস অফিসার হয়ে না, জাস্ট অ্যাসপিরেন্ট হয়ে তোমাকে কোয়েশ্চেন করছি। মানে ভেবে নাও আমি অ্যাসপিরেন্ট। একটাই কোয়েশ্চেন যেটা করব, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিই, একটা লক্ষ্য থাকে যে ফর্ম বেরিয়েছে বা নোটিফিকেশন বেরিয়েছে, যে আচ্ছা দ্য মিসলেনিয়াস বা ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরিয়েছে, কি ইউপিএসসি নোটিফিকেশন বেরিয়েছে, তখন আমি এটার জন্য প্রিপারেশন করব। নোটিফিকেশন লেট করে বেরোচ্ছে কি তথাকথিত এখনো বেরোয়নি, তাহলে স্টুডেন্টরা কি করে মোটিভেটেড হবে? মানে দিস ইজ দ্য কোয়েশ্চেন এক্স্যাক্টলি হোয়াট আই গেট, যে স্যার সো মোটিভেশন ধরে আমার রাখতে পারছি না। এটার জন্য আমি এই কথাটা বলতে চাই যে দেখুন, পরীক্ষার প্রিপারেশন আমরা এর জন্যই করছি যে চাকরিটা আমরা চাই। সো ওই টাইম পিরিয়ড যখন নোটিফিকেশন বেরোচ্ছে না, সো লাইক আই প্রিফার যে ডাইরেক্টলি ডব্লিউবিসিএস এর যে যারা প্রিপারেশন করে তাদের কিন্তু একটু সিজিএল এর দিকেও ফোকাস করা উচিত। বিকজ আমাদের একটা পেপার আছে, পেপার 6, যেটা কিন্তু একটা মানে মার্কস বুস্টার পেপার। আর সেটা যদি আমরা এসএসসির পরীক্ষা যেটা রেগুলারলি হয়, ওই প্রিপারেশনটাও যদি করি, তাহলে ম্যাথস আমাদের কিন্তু আরো বেটার হয়ে যাবে। যদিও ওটার মধ্যে সাফল্য নাও পাই, তাও কিন্তু আমাদের ডাব্লিউবিসিএসটা হ্যাম্পার হয় না, সেটা একটা প্র্যাকটিস সেটের মতন কাজ করে, যেটা আমি অলরেডি করেছি। আমি সিজিএল এর মধ্যে ফাইনাল মেরিটে কিন্তু মানে সেখানেও আমার কিন্তু মিস করেছি, বাট ওটার যে মানে ফল রয়েছিল সেটা আমি কিন্তু ডাব্লিউবিসিএস এ পেয়েছি। সো যদি নোটিফিকেশন না বেরোয়, তখন আমাদের এটা করা উচিত যে যে ছোট ছোট পরীক্ষা ইভেন সেন্ট্রাল গভর্নমেন্টও নাই, সেগুলো কিন্তু অ্যাটেম্প্ট করা উচিত। আর এরম আমি কিন্তু দাদা 7 বছরের মধ্যে এরম কোনো সময় ফিল করিনি যে কোনো পরীক্ষা হচ্ছে না। পুরো বছরের মধ্যে কোনো পরীক্ষা হচ্ছে না এরম কিন্তু ফিল করিনি। ছোট ছোট অনেকগুলো হয়, যদি আমরা প্রিপেয়ার করি ঠিকঠাক, তো ওগুলোও কিন্তু একটা চান্স থাকে, অপরচুনিটি থাকে দেওয়ার জন্য। অ্যান্ড অনেকেই মানে লাইক আমি ডাইরেক্টলি এখানে এসেছি, বাট অনেকেই কিন্তু একটা সিঁড়ি বা স্টেয়ার্স ফলো করে এখানে পৌঁছায়। ছোট একটা জবে ছিল, তারপর এখানে এসছে, তো সেটাও কিন্তু একটা অভিজ্ঞতা। তো আমি এটাই বলবো যে সেই সময় কিন্তু চেষ্টা করা উচিত যে উইদাউট ব্লেমিং যে হোয়াট ইজ হ্যাপেনিং, বাট তুমি যদি ওই সময় কিন্তু বেটার প্রিপারেশন নেবে, সেটা কিন্তু যেদিন পরীক্ষা হবে সেদিন তুমি সাফল্য হয়ে যাবে। তোমার কিন্তু সেটা মনে হবে যে না, আমি ওই জিনিসটা ঠিকই করেছিলাম, পড়াশোনা করেছিলাম, ঠিক করেছিলাম। তাহলে সাত মানে টেক আস থ্রু ইয়োর জার্নি, মানে গ্র্যাজুয়েশন কবে, তারপর তুমি কি করছিলে, কি কি এক্সাম দিলে, ডাব্লিউবিসিএস কতবার বা কিরম করে করছো, মানে টোটাল জার্নি, টেক আস থ্রু ইয়োর জার্নি। তো মেনলি আমি 2015-এ গ্র্যাজুয়েট হয়েছিলাম ইন ফিজিক্স অনার্স। অ্যান্ড বিফোর দ্যাট আমার কিন্তু সোশ্যাল ওয়ার্কের একটা অভিজ্ঞতা ছিল।
তো আমি চাইছিলাম, এইদিকে আমার কিন্তু রুচি তখন ছিল না। আমি 2017-এ আবার মাস্টার্স করি সোসিওলজিতে, অ্যান্ড তারপর 1 বছর একটা এনজিওতে কাজও করেছি। সেখান থেকে কিছু অভিজ্ঞতা হয়েছিল, যেটা দিয়ে আমি ডিসাইড করলাম যে এই ফিল্ডে কিন্তু আমার জন্য বেটার জায়গা আছে, বেটার অপরচুনিটি আছে। তো আফটার লিফটিং দ্যাট জব আমি কিন্তু এদিকে প্রিপারেশন করতে স্টার্ট করলাম। অ্যান্ড ইন দ্য ইনিশিয়াল পিরিয়ড আমার স্কুলের একজন টিচার ছিলেন, এখন ডিপার্টমেন্ট অফ রেভিনিউতে তিনি অফিসার রয়েছেন, আর তিনি অলরেডি সার্ভিসে আছেন। ওনার থেকে কিন্তু হেল্প পেয়েছিলাম। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ রয়েছেন এনডিআরআই, মিস্টার ইমতিয়াজ আলম, ওনার থেকেও অভিজ্ঞতা পেয়েছিলাম। তারপর আমি নিজে সেলফ স্টাডি নিতে স্টার্ট করলাম। অ্যান্ড আমার এই জার্নির মধ্যে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন অনেক বড় রোল প্লে করেছে, বিকজ আমরা কিন্তু ওই মাইনরিটি ফান্ডেড প্রজেক্টগুলো থেকে কিছু কোচিং পেয়েছিলাম, সেটা দিয়ে আমরা এই জার্নিটা। এরমও ফেজ ছিল যখন 9টা পরীক্ষা, যেটা ফাইনাল মেরিটে কিন্তু আমি ফেল হয়েছি। আমার মনে আছে 2019 আমি স্টার্ট করেছিলাম প্রিপারেশন, অ্যান্ড 2019-এই কিন্তু আমি ইন্টেলিজেন্স ব্যুরোর যে পরীক্ষা ছিল সেটা ক্র্যাক করে দিয়েছিলাম। অ্যান্ড ইন দ্য ফাইনাল মেরিট যখন ইন্টারভিউর পর রেজাল্ট বেরোয়, আমার নাম আসেনি। তো যেমন বলা হয় রিভারের স্টার্টিং এ একটা এনার্জি থাকে, তো আমার এনার্জি ছিল যে না, ঠিক আছে, একটা হয়নি তো কি আছে, পরে আবার অনেক চান্স পাবো। সো 2019-20-তে অনেকগুলো চান্স পেলাম, ক্লার্কশিপ, মিসেলিনিয়াস সবই ক্র্যাক করেছিলাম। জাস্ট ফাইনাল মেরিটে 4.23 এরম মার্কসের জন্য আমি ফেল হয়ে যাচ্ছিলাম। 0.33-র জন্য কিন্তু ফেল হয়েছি, সেটাও আমার একটা অভিজ্ঞতা রয়েছে। বাট অ্যাট দি লাস্ট আমি কিন্তু ওই জার্নির মধ্যে নিজেকে মোটিভেট রাখার জন্য আমার যত প্রিপারেশনের ছিল, প্রিপারেশনে যা শিখেছিলাম সেটা কিন্তু নিজেকে এক্সপ্রেস করার জন্য, নিজের পার্সোনালিটি ডেভেলপমেন্ট করার জন্য আমি নিজের ইউটিউব চ্যানেল দিয়ে যা শিখেছিলাম সেটা সোসাইটিকে জাস্ট রিটার্ন করার চেষ্টা করছি। আপনি হয়তো দেখবেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যেমন আপনি বললেন, আমি কিন্তু বিভিন্ন রকম পরীক্ষার জন্য ভিডিও করেছি। হয়তো কমপ্লিট কোর্স করিনি, বাট বিভিন্ন রকম পরীক্ষার জন্য কোর্স করেছি। আর প্রাইভেট ইনস্টিটিউশনের মধ্যে আমি ক্লাসেসও নিচ্ছিলাম, ইভেন ওয়েস্ট বেঙ্গল উর্দু একাডেমি অ্যান্ড মুসলিম ইনস্টিটিউটদের জন্য ক্লাস নিয়েছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের জন্য আমি ডাব্লিউবিসিএস এর ক্লাস নিয়েছি। পরে আমার যখন দেখলাম যে এখন অনেক টাইম লেগে যাচ্ছে, তো আমি উড়িষ্যাতেও সার্ভ করেছি, ওপিএসসির জন্য কোচিং দিয়েছি। বাট দ্য টাইম ওয়াজ দেয়ার, যে এখন আমার টাইম চলে এসেছিল। ইন ডিসেম্বর আই কেম ব্যাক, বিকজ আমার নাম চলে এসেছিল ইন্টারভিউর জন্য। অ্যান্ড আমি এবার কিন্তু আমার মানে ইচ অ্যান্ড এভরিথিং বাই হুক অর বাই ক্রুক, এটা আমার ডিসাইড ছিল যে আমাকে এই বছর কিন্তু পেতে হবে। তো আমি কিন্তু ভালো করে ইন্টারভিউটা দিয়েছিলাম, অ্যান্ড তারই যা সাকসেস পেয়েছি সেটা কিন্তু আমি আই উইল সে যে মাই মাদার, মাই ফাদার, আমার ওয়াইফ, আমার বাড়ির সবাই কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে থ্রু দিস ইয়ার, মানে থ্রু আউট দিস ইয়ার। আমি কিন্তু এটা বলবো যে সেই সাপোর্টটা যদি না থাকতো কিন্তু আমি এখানে পৌঁছাতে পারতাম না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, ভেরি ইন্সপায়ারিং। মানে অনেকবার আমি শুনলাম যে তোমার হয়তো মানে অনেকগুলো ফেলিয়ারের সম্মুখীন হয়েছো, স্টিল মানে ইউ ডিডন্ট গেট ডিমোটিভেটেড বাই দোজ ফেলিয়ার্স, and you kept on improving, you kept going, and that is exactly what is the full মানে ethos অফ প্রিপারেশন। মানে একটা সিভিল সার্ভেন্ট বা যে কোনো কিছু প্রয়াসের ক্ষেত্রে এইটাই কিন্তু সফলতা এনে দেয়, যে ইট ইজ ভেরি গুড, এক্সিলেন্ট টু ফেল। বারবার পড়ে যাও, কিন্তু পড়ে গিয়ে উঠতে হবে। পড়ে গিয়ে যারা উঠবে না তারাই কিন্তু আসল হেরে যাবে। তুমি পড়ে গিয়ে বারবার যতবার পড়ো, ক্ষতবিক্ষত হয়ে যাও, লার্ন ফ্রম দোজ এক্সপিরিয়েন্সেস অ্যান্ড গেট আপ। প্রত্যেক দিন একটা নতুন দিন, এবং ইচ ডে উইল ব্রিং ইউ
with his set of new challenges, and ultimately one day the sun will shine. সেরকমই সূর্য সাদের ওপর একদম শাইন করেছে, অ্যান্ড ইটস ওয়ান্ডারফুল। আচ্ছা, এবার এবার একটু প্রিপারেশন ডিটেলসে যাচ্ছি। তুমি তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি শেয়ার করো, মানে তুমি প্রিলিমস কিরম করে পড়েছিলে, মেন্স কিরম করে পড়েছিলে, তারপরে আমরা লাস্টে পিটি তো আসবোই, কিন্তু আমাকে প্রিলিমসের স্ট্র্যাটেজি বলো, মেন্সের স্ট্র্যাটেজি বলো। Feel free to share the book list, all book list that have helped you. বলো। যখন আমি 2019 এ প্রিপারেশন স্টার্ট করি, তখন আমরা কিন্তু সিনিয়রদের থেকে অনেক কিছু শিখেছিলাম, লাইক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে অনেক কিছু তখন আমরা শিখলাম। বাট 2019 এর পর থেকে যেটা আমরা নোটিস করেছি, 20 এর পর থেকে কিন্তু প্রিলিমস ওয়াজ মোর আনসার্টেন, বিকজ এই যে প্যাটার্নের মতন যে কোয়েশ্চেনটা আসতো 20 থেকে আর আসেনি। এটা আমার নিজের অ্যানালিসিস, ওই প্যাটার্নটা ব্রেক হয়েছিল। তো আমি কিন্তু 19 এর পর থেকে টোটাল মেন্সের প্রিপারেশনও কিন্তু একসাথেই করতাম, মানে প্রিলিমসের আলাদা করে প্রিপারেশন ওইভাবে করতাম না। মানে প্রিপারেশন এরকম করতাম যাতে যে কোনো লেভেলের প্রশ্ন আসলে কিন্তু আমি করতে পারবো। তার জন্য আমি বেসিকলি সাবজেক্টের জন্য, মানে আমি যদি বলি, তো আমি ইনিশিয়ালি এনসিআরটিস বই ফলো করতাম, বিকজ আমরা নন বেঙ্গলি, অনেকগুলো বই ওরকম পাওয়া যায় না, তো আমরা কিন্তু ওই ইংলিশ বইগুলোতেই পড়াশোনা করতাম, অ্যান্ড এনসিআরটিস এর উপরে কিন্তু ফোকাস করেছিলাম। অ্যান্ড যে বেসিক বই, আমি হয়তো সেই বইগুলোর নাম নিলেও সবাই জানে, লাইক হিস্ট্রির জন্য যে বইগুলো সবাই, সেই বইগুলোই ফলো করেছিলাম, লাইক স্পেকট্রাম হলো। তাও একবার বলে দাও সব বইয়ের নাম, একটু বলে দাও বইয়ের নামগুলো বলে দাও। ওকে ওকে, ডেফিনেটলি। আমি কিন্তু এনসিআরটি যে কথাটা বলছি, আর এস শর্মার বই পড়েছি, যেটা হয়তো এখন কেউ পড়ে না। আমি সতীশ চন্দ্রার বই পড়েছি, বিকজ আমার এটা মানে অভিজ্ঞতা ছিল যে হয়তো কোনো না কোনো দিন ডেসক্রিপটিভ হয়ে যাবে, তখন কিন্তু ওই বইগুলো আমাকে হেল্প করবে। সো আমি আর এস শর্মা, সতীশ চন্দ্র এই বইগুলোও পড়েছিলাম, বাট পরে আমি শর্ট নোটস করে নিয়েছিলাম নিজের জন্য, অ্যান্ড সেটাই পড়তাম, সেটাই শর্ট নোটস গুলোই পড়তাম। অ্যান্ড মেনলি স্পেকট্রাম, সেটা কিন্তু সবসময় ফলো করেছি, এখনো ফলো করি, এখনো পরীক্ষার জন্য ওটাই ফলো করি। অ্যান্ড ইকোনমিক্সের জন্য কিন্তু আমার কমপ্লিটলি আলাদা স্ট্র্যাটেজি ছিল। আমি সেপারেটলি ইকোনমিক্সের জন্য যে বইগুলো পড়েছিলাম সেটা কিন্তু একটু ডিফারেন্ট। আমি কিন্তু রমেশ সিং থেকে ফলো করিনি, আমি আলাদা একটা নোট পারচেজ করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি বুঝি না, সেই নোটটা কিন্তু একটু বন্ধু দিয়ে কারণ থেকে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছিলাম, অ্যান্ড এনসিআরটি ফলো করতাম। ইকোনমিক্সের মধ্যে আমি মোর দ্যান ইনাফ 85% মার্কস স্কোর করেছি। লাস্ট ইয়ারেও আমি ইন্টারভিউ দিয়েছিলাম, তার যে মার্কস বেরিয়েছে তার মধ্যে 85% থেকে বেশি স্কোর করেছি। এম লক্ষ্মীকান্ত করতাম ফর কোয়ালিটি, অ্যান্ড সায়েন্স এন্ড টেকনোলজি এনসাইক্লোপিডিয়া পড়াশোনা করতাম। অ্যান্ড ম্যাথসের জন্য আমাদের বেসিক ম্যাথসের জন্য আমি কিন্তু এসএসসি সিজিএল এর যে বইগুলো হয় সেই ফলো করতাম, বিকজ আমি সিজিএল এর যে বইগুলো আসতো, লাইক কেডি পাবলিকেশনের বই আছে, সেগুলো ফলো করতাম। অ্যান্ড পরে এই যে অভিনয় স্যারের ম্যাথস যে ক্লাস ছিল সেটা ফলো করতাম। তো এটা ছিল আমার মেন্সের যে ব্যাপার। অ্যান্ড আমার অপশনাল কিন্তু একটু ডিফারেন্ট, অপশনাল ছিল উর্দু, আমার ল্যাঙ্গুয়েজ পেপার। তো ওটার কোনো নোট মার্কেটে কোনো জিনিস, মানে কোনো বইও পাওয়া যায় না, তো আমি ওটা সেলফ নিজের নোট দিয়েই কিন্তু প্রিপেয়ার করেছিলাম, নিজে অনেকগুলো বই থেকে কালেক্ট করতাম, অ্যান্ড প্রিভিয়াস ইয়ার্স ফলো করতাম, ওটা দিয়ে কিন্তু প্রিপেয়ার করলাম। সো লাস্ট দুবার যতবার আমি মেন্স দিয়েছি, আমার ওই যে অপশনাল পেপার সেটাই কিন্তু আমাকে হেল্প করেছে টু গেট সাকসিডেড ইন মেন্স।
বাহ, ভেরি গুড। মানে মানে হোয়াট আই গ্যাদার ফ্রম দিস ডিসকাশন হচ্ছে যে ইনিশিয়ালি একবার তুমি প্রথমবার হয়তো প্রিলিমস ওরিয়েন্টেড ছিলে, প্রিপারেশন নিয়েছিলে, কিন্তু ইয়েস, ইউ হ্যাভ পয়েন্টেড আউট কারেক্টলি, ফ্রম 2020 অনওয়ার্ডস দেয়ার ওয়াজ আ প্যারাডাইম শিফট ইন দ্য প্যাটার্ন, বোথ প্রিলিমস এবং মেন্সেরও কিছু কিছু মানে কোয়েশ্চেন পেপারে একদম মানে প্রচন্ড কনসেপচুয়াল কোয়েশ্চেন্স আসছিল, এবং দ্য দ্য প্যাটার্ন অফ দ্য পেপার মানে প্যাটার্ন অফ দ্য কোয়েশ্চেন্স হিউজ পরিবর্তন হয়েছিল। সেইটা টার্গেট করার জন্য কিন্তু ইন্টিগ্রেটেড প্রিপারেশন, অর্থাৎ আমাকে কিন্তু প্রথম থেকেই মেন্স ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে হবে, এবং মেন্সের জন্য যে বইগুলো সাবজেক্ট ওয়াইজ সেগুলোই পড়তে হবে। এমসিকিউ কোথায় প্র্যাকটিস করতে? এমসিকিউর জন্য আমি ইনিশিয়ালি একটা বই পারচেজ করেছিলাম, যেটা মেনলি 11,000 প্লাস, যেটা তরুণ গোয়েলের 11,000 প্লাস আসে। তো ওটা কিন্তু প্রথমে স্টার্টিং এ প্রিপেয়ার করে নিয়েছিলাম সেই বই থেকে। অ্যান্ড ইউপিএসসির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আসতো সেটাও প্র্যাকটিস করতাম মাঝে মাঝে, বাট যখন দেখলাম যে ওরম কোয়েশ্চেন, ওরম লেভেলের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসছে না, তো মানে আমি কিন্তু প্রিভিয়াস ইয়ারের উপরে স্টিক ছিলাম। অ্যান্ড বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, যেমন সবাই জানে, বিভিন্ন ওয়েবসাইট থেকে সেই কোয়েশ্চেন্সগুলো অনেক সময় রিপিট হয়। আমি মেনশন করতে চাই যে একটা টাইম ছিল, আমি নিজেই ফেস করেছি 2020 অ্যান্ড 2021 এর মেন্স। সেই মেন্স গুলোতে এক্সাম ওয়েদা সাইট থেকে ডাইরেক্টলি কপি হয়ে কোয়েশ্চেন আসতো। তো ইনিশিয়ালি আমরা ওগুলোও দেখেছি, বাট পরে এতটা অভিজ্ঞতা হয়ে গেছিল যে আমরা কিন্তু আমাদের সিলেবাসের উপরে ফোকাস থাকতাম। ওই 2 মাস প্রিপারেশন ভালো করতাম, একদম স্টিক টু দ্য সিলেবাস, অ্যান্ড ওটার মধ্যেই কিন্তু কমপ্লিট সবকিছু হয়ে যায়। আর যেহেতু তুমি অন্যান্য স্টেটেরও প্রিপারেশন নিয়েছিলে, এবং আমি যেটা ফলো করেছি উইচ ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি, যে তুমি তোমার চ্যানেল মানে মিলেনিয়াম এডুকেশনে কিন্তু বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করো, খুব সুন্দর করে অ্যানালিসিস করো। তাহলে সেই অভিজ্ঞতা থেকে স্বাদ আমাকে বলো, ডাব্লিউবিসিএস প্রিপারেশনে অন্যান্য স্টেটের সিভিল সার্ভিস বা অন্যান্য স্টেটের অন্যান্য এক্সামের কোয়েশ্চেন কতটা ইম্পর্টেন্ট, কি অ্যাপ্রোচ হওয়া উচিত নতুন যারা প্রিপারেশন নিচ্ছে? আমি আমি ডেফিনেটলি এটা বলবো, এই যে অন্যান্য সিভিল সার্ভিসের কথা বলা হচ্ছে, ইউপিপিসিএস এর কিছু প্রশ্ন আছে যেটা আমরা অনেক সময় দেখি যেটা রিপিট হয়, মানে বেসিক কোয়েশ্চেন্স যেটা ইউপিপিসিএস থেকে ডাইরেক্টলি এখানে রিপিট হচ্ছে। ইভেন আই হ্যাভ ফলোড দ্যাট এখন ওপিএসসির লেভেল কিন্তু ইনক্রিজ করে গেছে। ওপিএসসির লেভেল যেহেতু ওখানে পুরো সিলেবাসটা চেঞ্জ হয়েছিল, বাট বিফোর দ্যাট ওখানেও কিন্তু ওরকম প্রশ্ন আসতো। তো যে যতক্ষণ না আমি ওইদিকে পেপার দেখতাম তখন আমাদেরও কিন্তু অভিজ্ঞতা ছিল না, বাট এখন যা মনে হয় যে আদার স্টেটেরও কিন্তু যদি আমরা পেপার সলভ করি, নট ইন ডাব্লিউবিসিএস বাট ইন এভরি এক্সাম, আমি ডাব্লিউবিসিএস তো বলবো না, মানে ইচ অ্যান্ড এভরি এক্সামের মধ্যে অনেক সময় সেম কোয়েশ্চেন রিপিট হয়। তো আমাদের কিন্তু ওই কোয়েশ্চেন্স গুলো প্র্যাকটিস করার দরকার আছে। এমসিকিউস যত বেশি প্র্যাকটিস করি আমরা তত বেটার, বিকজ সেটা দিয়ে কিন্তু আমাদের একটা নিজের অ্যানালিসিস হয়ে যায় যে আদার কি কি কোয়েশ্চেন হতে পারে। একটা কোয়েশ্চেন দাদা মেনশন করতে চাই, অনেক সময় মানে এরম প্রশ্ন আসেনি, 2023 তে একটা প্রশ্ন এসেছিল, বেসিক কোয়েশ্চেন, হোয়াট ইজ রেপো? So repo means repurchase agreement. That question was asked in 2023 mains, যেটা এখনো রেজাল্ট বের হয়নি, বাট দ্যাট ইজ বেসিক থিং। তো আমরা যখন পড়াশোনাও করি ওই যে WH ওয়ার্ড, সেটা সেই কনসেপ্টটা আমাদের অ্যাপ্লাই করা উচিত, বিকজ সেটা কিন্তু আমাদের হেল্প করে যে কিরকম প্রশ্ন আসতে পারে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, একদম মানে কনসেপচুয়াল স্টাডি along with solving various examination questions, this is the key.
এবং এইটা কিন্তু প্রত্যেক ছাত্র ছাত্রীর কিন্তু খুব ভালো করে রিলিজিয়াসলি করা উচিত এবং রেগুলার। What should be the ideal ratio of studying conventional subjects vis-a-vis solving MCQ? এইটা বলো, মানে কতক্ষণ আমি কনভেনশনাল করে দিলে আমার কোশ্চেনটা সাবজেক্টস গুলো পড়বো, কতক্ষণ আমি কোয়েশ্চেন সলভ করব? ওকে, তো আমি কিন্তু আমার টোটাল প্রিপারেশনের মধ্যে ইনিশিয়াল ডেজের মধ্যে কনভেনশনাল স্টাডিজের উপরে ফোকাস করেছি, বিকজ যতক্ষণ না কনসেপ্ট ক্লিয়ার হয়, আমার মনে হয় এটা আমার নিজের পার্সোনাল চয়েস, যে যতক্ষণ না আমার টোটাল কনসেপ্ট ক্লিয়ার হয়, এমসিকিউ সলভ করেও কিন্তু আমি কিছু বেনিফিট পাবো না। তো তার জন্য আমি ইনিশিয়ালি যখন প্রিপারেশন নিয়েছিলাম তখন আমি টোটাল কনভেনশনাল বই ভালো করে পড়েছিলাম। দেন যেমন সবাই বলে, read one book 10 times rather than reading 10 books at a time. সো আমি কিন্তু ওই সেম জিনিসই করেছি। একটা বই যেটাকে মাদার বই ধরে রাখতাম, সেটাকে কিন্তু বারবার পড়তাম। সেটা কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার পর আমি প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করে নিতাম। অ্যান্ড পরে যখন রিভিশন আসতো তখন আমি একবার রিভিশন করে এমসিকিউস গুলো পড়ে নিতাম। অনেক সময় এমসিকিউস নিয়েও অনেকদের একটা প্রশ্ন থাকে যে এমসিকিউস তো অনেক বাল্কি থাকে, এক একটা বইয়ের মধ্যে একটা চ্যাপ্টারের মধ্যে 300 এমসিকিউ দেওয়া আছে, তো ওটা কিভাবে ট্যাকল করা যায়? তো আমি কিন্তু ওটার জন্য কি করতাম, অনেক সময় বেসিক কোয়েশ্চেন্সও অনেকগুলো তো থাকে, বারবার পড়ার সময় কি আমি সেম কোয়েশ্চেন বারবার পড়বো? তো ওটার জন্য আমি কি করতাম, যেগুলো আমি পারিনি, যেগুলো টাফ কোয়েশ্চেন্স, সেগুলোকে মার্ক করে দিতাম। যখন রিপিট করতাম শুধু ওই কোয়েশ্চেন্স গুলোই করতাম, তো সেটা দিয়ে আমার একটু টাইম এন্ড এনার্জি বোথ কিন্তু সেভ হয়ে যেত। একদম, ভেরি ওয়েল এলুসিডেটেড। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। The descriptive writing is one of the nemesis of all aspirants. They are very afraid of descriptive writing. How to prepare for essay, how to prepare for composition, how to write a précis, কিরম করে প্রিপারেশন করেছিলে? বেসিক্যালি দাদা, আমি স্কুলের মধ্যে আমাদের একটু ইংলিশ বেটার ছিল বলে আমার অত ডিফিকাল্টি হয়নি, বাট যারা কিন্তু একদম স্টার্টিং এভারেজ স্টুডেন্ট বা যারা স্টার্ট করছে তাদের জন্য একটা কথা বলতে চাই, রাইটিং স্কিল ইজ ডিফারেন্ট, অ্যান্ড তার সাথে আমি যে গ্রামেটিক্যাল জিনিসটা আছে সেটা কিন্তু ডিফারেন্ট, বিকজ গ্রামার আমাদের শেখা উচিত, গ্রামার সবাই শেখে, তার মধ্যে কোনো না কোনো জায়গা সবারই কিন্তু একটু ভুল থাকে, সবাই পাংচুয়েশনে কিছু মিস্টেক করলো, বাট দ্য আর্ট অফ রাইটিং ইজ আর্ট অফ এক্সপ্রেশন, যেটা আমি বিলিভ করি। সবার খাতা যদি আমরা চেক করি, সবার কিন্তু আর্ট অফ এক্সপ্রেশন উইল বি ডিফারেন্ট, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই কি, মানে আমার এটা মনে হতো যে আমি যখন রিপ্রেজেন্ট করব একটু আমার ডিফারেন্ট, ওই খাতাটা একটু ডিফারেন্ট যেন দেখে, মানে যখন মানে কোনো একজন স্যার ওটা চেক করবেন, তো আমার সবসময় ওই দৃষ্টিকোণটা যেন স্যারের সামনে যায়। তো আমি এটা কিন্তু সবাইকে বলবো যে গ্রামার শেখো, রাইটিং এর কিছু রুলস আছে, যে কম্পোজিশন কিভাবে লিখবে, প্রিসি কিভাবে লিখবে, সেই রুলস গুলো শেখো, বাট দ্য মেন থিং ইজ ইন এক্সামিনেশন হাউ ইউ আর রিপ্রেজেন্টিং ইয়োর সেলফ। একটাই তো প্রশ্ন আছে, সবাই সেম কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করছে, বাট দ্য মার্কস ইজ ডিফারেন্ট। তো তার কারণ এটা হতে পারে যে সবাই কিন্তু একটু ডিফারেন্ট এক্সপ্রেস করে। তো আমার কিন্তু এই জিনিসের মধ্যে আমার এটাই বলা আছে, এই পেপারগুলো কিন্তু আমার একটু বেটার ছিল বলে হয়তো আমি গ্রুপের মধ্যে দুবার চান্স পেয়েছি, 21-এও চান্স পেয়েছিলাম, 22-তেও চান্স পেয়েছিলাম। ডিউ টু সাম শর্টফলস 21 কোয়ালিফাই করতে পারিনি, বাট 22-তে আই ওয়াজ ফরচুনেট এনাফ টু কোয়ালিফাই ফর গ্রুপ এ সার্ভিসেস। Now, what are the things that you did differently? Means, what were the elements in your writing
that differentiated your paper from other candidates? Like I will say, during a composition, আমি যখন একটা কম্পোজিশন লিখতাম, তো অনেক সময় আমি কি করতাম, কিছু কোটস মনে করে যেতাম, মানে কোটস মনে রাখতাম, অ্যান্ড যেটা আমার মানে সেই টপিকের সাথে রেলেভেন্ট থাকতো সেটা কিন্তু আমি লেখার চেষ্টা করতাম। লাইক আমি 22-তে যেটাতে আমি এখন জবটা পেয়েছি, সেটাতে একটা টপিকে ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সেখানেও কিন্তু আমি একটা কোট লিখেছিলাম, সেটা এখন আমার মনে নেই, বাট আমি ইন দ্য বিগনিং অফ দি রাইটিং আমি সেই কোটটা লিখে তারপর আমার টোটাল এসেটা লেখা শুরু করেছিলাম। ইন 2021 অলসো সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে মনে হয় একটা টপিক এসেছিল, তো সেখানেও কিন্তু আমি মহাত্মা গান্ধীর একটা কোট লিখেছিলাম ইন দ্য এন্ড অফ দি এসে। অ্যান্ড আমি সবসময় কিন্তু চেষ্টা করতাম ওয়ার্ড লিমিট মেনটেন করার, বিকজ এটা কিন্তু আমি বারবার এটা ফেস করেছি যে ওয়ার্ড লিমিটটা মেনটেন করা উচিত। ওয়ার্ড লিমিট এক্সিড করলে কিন্তু সেখানে উল্টো মার্কস পাওয়ার থেকে মার্কস কেটে যায়। তো আমি ওয়ার্ড লিমিট মেনটেন করার চেষ্টা করতাম, অ্যান্ড একটু চেষ্টা করতাম যে আমার খাতা যেন একটু নিট অ্যান্ড ক্লিন থাকুক, বাট ওটা তো হয় পরীক্ষাতে, একটু তো আমরা মিস্টেক করি, বাট চেষ্টা করতাম এগুলো মেনটেন রাখার। মানে হাতে লেখা ভালো করা, একটু বড় বড় করে লেখা, দিজ আর দ্য বেসিক থিংস দ্যাট আর ভেরি ইম্পর্ট্যান্ট ইন ডেসক্রিপটিভ রাইটিং। আর যেটা সাদ বললো, very well said and very intelligently executed as well, that whenever we one of the ways that we can start a topic is through quotations. There are many ways through which we can start our composition or essay, and one of the finest way is to start with a quotation. Even we can conclude a topic with a quotation. Use intelligent use of quotation enhances and give force to your writing. It makes it helps you to make your point, and also it gives a direction to the writing. আচ্ছা, একটা জিনিস যেটা অনেকে ফেস করে প্রিলিমসে, বিশেষ করে নেগেটিভ, কি করা উচিত যাতে নেগেটিভ গুলো অ্যাভয়েড করা হয়? হোয়াট ইজ মানে হাউ ইম্পর্টেন্ট ইজ ইন্টেলিজেন্ট গেসিং, গেস ওয়ার্ক কত করা উচিত, এগুলো সব বলো। আমি প্রিলিমস নিয়ে এখন আমার অনেকগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, অ্যান্ড আমি এটা বলতে চাই যে এই বছরে যে বছরে আমরা চাকরি পেয়েছি, মাঝে একটা প্রসূন, তার নাম প্রসূন পাত্রা, সে WBRS এ চাকরি পেয়েছে গ্রুপ এ তে। তো আমি তাদেরকে এটাই অ্যাডভাইস করতাম যে কি তোমার স্টুডেন্ট? যখন প্রিলিমসে আমরা অ্যাটেন্ড করতে যাচ্ছি, আমি কিন্তু এরিয়াস তাদের বলেছি। ও তোমার স্টুডেন্ট? ইয়েস ইয়েস, সে আমরা যেখানে, হ্যাঁ হ্যাঁ, আমরা যে ইনস্টিটিউশনে পড়াতাম সেখানে প্রসূন পড়তো। ও মানে টিচার আর স্টুডেন্ট দুজনে এক ইয়ারে চাকরি পেয়েছে, বাহ। অ্যান্ড যখন সে অ্যাসিস্ট্যান্ট ইয়ারে চাকরি পেয়েছি। তো আমি প্রিলিমস নিয়ে এই কথাটা বলতে চাই, প্রিলিমস এর মধ্যে আমরা কিন্তু এরিয়া স্টাডি হ্যাজ এ মোর ওয়েটেজ। হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথস, ইংলিশ, তার ওয়েটেজ বেশি আছে। তো তার স্ট্র্যাটেজি এটাই হওয়া উচিত যে যদি আমরা সেই টপিক বা সাবজেক্টের উপরে ফোকাস করি তো মোর দ্যান ইনাফ মার্কস স্কোর করা যায়। অ্যান্ড আমি তারপর সবাইকে এটা বলতাম যে whenever you are attempting your paper, do one thing, যে ইনিশিয়ালি যেগুলো আনসার তুমি জানো সেগুলো কিন্তু প্রথমে করে নাও, যেগুলোর উপরে 50-50 ডাউট আছে সেগুলো মার্ক করে এগিয়ে যাও। when one time your paper is completed, then return back to the questions যেগুলোর উপরে 50-50 চান্স ছিল। অ্যান্ড ইন্টেলিজেন্ট গেসের যে কথা আছে সেখানে আমি বারবার একটা কথা বলতাম যে রিড দ্য কোয়েশ্চেন টুয়াইস। অনেক সময় কোয়েশ্চেনের মধ্যেই কিন্তু উত্তরটা থাকে, মানে কোয়েশ্চেন নিজেই হিন্টটা দিয়ে দেয় যে এই দুটো আনসার কিন্তু হবে না,
then 50-50 guessing is there. তো আমরা কিন্তু ওখানে, আমি কিন্তু এখনো বলি যে ইন্টেলিজেন্ট গেস নেওয়া উচিত, বিকজ অনেক সময় ওই দু একটা মার্কসের জন্য অনেকের প্রিলিমস রয়ে যায়। সো যদি আমি মানে ওই ওই জায়গায় এইভাবেও ফেল করে যাব, তো বেটার আছে দু বা 10টা কোয়েশ্চেন এক্সট্রা করে আসি, যদি মার্কসটা বুস্ট হয়। বিকজ আমাদের তো নেগেটিভ মার্কিং এর জায়গাও কম রয়েছে, আগে 0.33 মার্কস ছিল, এখন 0.25 হয়ে গেছে। সো ইট ইজ বেটার টু অ্যাটেম্প্ট মোর কোয়েশ্চেন, এটা আমার নিজের পার্সোনাল মনে হয়। Absolutely, very well elucidated. Attempting question during examination, মানে attempting the question paper is itself an art. খুব ইম্পর্টেন্ট, যেটা অনেকে আমরা মিস করে যাই এবং অনেক খুব কম এই নিয়ে আলোচনা হয়। অনেকে পড়াশোনার উপর বা স্ট্র্যাটেজির উপর ফোকাস করে, কিন্তু মনে রাখতে হবে এই যে কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে সিভিল সার্ভিসের জন্য অনেকে একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা পরীক্ষা দিতে যায় একদম না পড়ে, একদম, মানে দিস ইজ ধ্রুব সত্য বা বাস্তব। যদি লাখ লাখ ক্যান্ডিডেট থাকে, অনেকে থাকে যারা একদম এক্সপিরিয়েন্স দিতে যাচ্ছে বা জাস্ট লাইক দ্যাট চলে যাচ্ছে। অনেকে আছে যারা কিন্তু খুব মেধাবী, খুব হার্ড ওয়ার্কিং, খুব ভালো করে পড়াশোনা করেছে, প্রিপারেশনটা নিয়েছে, কিন্তু কিন্তু ঠিকভাবে এক্সামিনেশনটা দিতে জানে না বা মিস করে গেছে কোনোভাবে। অর্থাৎ তারা আগে যেটা জানে সেটা করতে যায়নি, শক্ত কোয়েশ্চেন করতে গেছে, টাইম ম্যানেজ করতে পারেনি, ওএমআর এ ভুলভাল কোয়েশ্চেন মার্ক করে এসছে। These are the things that every aspirant, every serious aspirant should be very cautious. They should be very careful while attempting examination, বিশেষ করে যেটা যদি সিভিল সার্ভিস হয়। আচ্ছা, এবার চলে আসি তোমার অপশনাল নিয়ে একটু বলো। যারা উর্দু অপশনাল নিচ্ছে তাদের কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? আমি উর্দু অপশনালের কথা একটু বলি, যে আমি উর্দু অপশনাল নিজেই মানে সিলেক্ট করিনি। ফার্স্ট আমি কিন্তু কিছু আমার সিনিয়রদের অ্যাডভাইস নিয়েছিলাম। এখন আমার কিন্তু একটু ডিফারেন্ট ফিল হয়। আমি উর্দু নিয়ে পাস করেছি, বাট মাই ফিজিক্স ওয়াজ বেটার। আমি ফিজিক্স নিয়েও পাস করতে পারতাম, বাট যেহেতু একবার শিফট হয়ে গেছিলাম, আমি নিয়েছিলাম উর্দুই পড়লাম। এবার উর্দুর কথা একটু বলি। উর্দুর জন্য রিসোর্সেস একটু কম অ্যাভেলেবল রয়েছে। আমি এটাই বলবো যে উর্দু যদি তোমরা সেটা ভালোভাবে পড়তে চাও, তাহলে গ্রাজুয়েশনের যে বইগুলো হয় সেটা একটু ফলো করার চেষ্টা করো, আর সেখান থেকে চেষ্টা করো যে সিলেবাস ওরিয়েন্টেড তোমার একটু নোট হয়ে যাক। অ্যান্ড আর একটা কথা বলবো যে অনেক সময় কিন্তু মানে আমরা যে কোয়েশ্চেন্স গুলো ফেস করি ইন দ্য এক্সামিনেশন, তার একটা প্যাটার্নও হয়, যে প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন্স রিপিটও হয়, তো তোমরা ওটাও দেখার চেষ্টা করবে। দ্বিতীয় জিনিস এটাও বলতে চাই, দেয়ার আর সাম গুড রিসোর্সেস যেটা কিন্তু সবার ফলো করা উচিত। কম্পালসারি পেপারের জন্য আমি এটা বলবো, অপশনালের সাথে পাশাপাশি কম্পালসারি পেপারের কিছু টপিক দেখবে যে অপশনাল প্রিপেয়ার করলে কম্পালসারির মধ্যেও সেই কোয়েশ্চেন্স গুলো আছে। আনসিন প্যাসেজ অনেক সময় তোমার অপশনাল থেকে থাকে, তো কম্পালসারির যে মার্কস স্কোর হবে বা সেই বুস্ট করতে পারবে, সেটা অপশনাল থেকে তুমি কিন্তু বেনিফিট পাবে। আনসিন প্যাসেজ অ্যান্ড যেহেতু তোমার ল্যাঙ্গুয়েজ পেপারও উর্দু থাকবে, সো ইট ইজ এ বুন ফর ইউ, বিকজ তুমি ওই আনসার্স গুলো বেটার লিখতে পারবে দ্যান এনি আদার পার্সন যার অন্য কোনো অপশনাল রয়েছে, বিকজ আনসিন প্যাসেজ সেখান থেকে থাকে। অ্যান্ড এটাই বলবো যে বি মোটিভেটেড, বিকজ অপশনাল পেপার আর এই যে 4 দিনের প্রেশার, এই প্রেশারটা মেনটেন করাই পুরো টোটাল এক্সাম রয়েছে। আমি জাস্ট এটা বলবো, ওই মেন্টাল প্রেশারটা ক্যারি করে নেওয়া, সেটাই পরীক্ষার মেন পরীক্ষা। 4 দিন কন্টিনিউয়াস পরীক্ষা দিতে যাচ্ছি আমরা, there is no time to revise a single subject, তার মধ্যে কন্টিনিউয়াস পড়া, আর মাঝখানে অনেক সময় একদিনের টাইম থাকে ফর অপশনাল।
তো আগে থেকে চেষ্টা করা উচিত যে অপশনালস শুড বি রেডি, অ্যান্ড সেই সময় কিন্তু চেষ্টা করা উচিত যে সেই ওয়ান ডে এর মধ্যে যে কি এরিয়াস গুলো আছে সেটা যদি রিভাইজ করা যায় তাহলে জাস্ট ইট ইজ এনাফ। ইন উর্দু অপশনাল একটা দাদা কথা বলি, there is a question that is called রুবাই, মানে পোয়েমের মতন একটা জায়গা থাকে, সেটা অনেক সময় রিপিট হয়। 3টে রুবাই রয়েছে, সেটা একটা প্রিপেয়ার করে নিলে বা 3টেই প্রিপেয়ার করে নিলে একটা সবসময় লিখতে পারবে। সো সেই একটা কোয়েশ্চেন কমন হয়ে গেল। তো এরম স্ট্র্যাটেজি ইউজ করা উচিত। আমি সবসময় সব সিলেবাস প্রিপেয়ার করব এরম হয় না, অনেক সময় একটু স্মার্ট স্টাডি করলেও কিন্তু আমরা প্রিপেয়ার করতে পারি। খুব ভালো, এবং যেটা স্বাদ বলছে একেবারে ট্রু। মানে আমি স্বাদের কথা শুনে শুনে আমি আমার এক্সাম দেওয়ার ডেজগুলো রিলিভ করছি। WBCS বা সিভিল সার্ভিসের মেন্স ইজ অ্যাবসলিউটলি আ ডিফারেন্ট বল গেম। যারা দেয়নি তারা জানে না কি হরর অ্যাওয়েটস দ্য অ্যাসপিরেন্ট। মানে পরপর 4টে, মানে ইচ ডেতে 200 + 200 400 এক্সাম লিখতে হয়। মানে তুমি ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি দিয়ে এলে, তারপরের দিন তোমার হিস্ট্রি জিওগ্রাফি আর সায়েন্স আর কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেল। তার হিস্ট্রি আর জিওগ্রাফি সায়েন্স কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে এলে তারপরের দিন তোমার চলে যাবে ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান পলিটি আর অ্যারিথমেটিক রিজনিং। মানে রিভিশন কি, মানে নিজেকে ওই চোখগুলোকে খুলে রাখাটাও একটা কষ্টকর হয়ে যায়। সম্ভব নেই। মানে মানে ইট ইজ অ্যাবসলিউট, ওই যে ক্রিকেট টেস্ট ম্যাচ হয় না, কন্টিনিউয়াস চলে, এরকম কন্টিনিউয়াস 4-5 দিন, এই টেনাসিটিটা ধরে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। দিস ইজ নট ইজি। সিভিল সার্ভিসের মেন্স কিন্তু ইটস নট, ইট ইজ অ্যাবসলিউটলি চাইল্ডস প্লে নয়। প্রিলিমস ঠিক আছে, দিয়ে দিয়ে তারপর একদিন ছুটি পাবে অপশনাল, চলো ডেসক্রিপটিভ অপশনাল লেখো, পেপার 1 পেপার 2, যেমন আমার ক্ষেত্রে সাইকোলজি ছিল। এই টেনাসিটিটা ধরে রাখা খুব ইম্পর্টেন্ট। যারা যারা প্রিলিমস পাস করে মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ, কি WBCS কি সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ, এই টেনাসিটিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নাহলে তুমি যতই পড়ে যাও, পরীক্ষার হলে এই টেনাসিটি ধরে রাখতে পারবে না, ফল্টার হয় পরীক্ষার হলে। আমি মানে আমরা অনেক দেখেছি, ধরতে পারিনি, হট করে ঘুমিয়ে গেছে পরীক্ষায় বা ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছে। ভেরি ইম্পর্টেন্ট এই টেনাসিটিটা ধরে রাখা, বিশেষ করে মেন্সের জন্য। তাহলে পিটি প্রিলিমস হলো, মেন্স হলো, এবার কি বাকি থাকলো আমাদের? পিটি। তো আমি পিটি দুটো অভিজ্ঞতা করেছি, মানে WBCS এর দুটো পিটি দিয়েছি। তো ফার্স্ট যে পিটি হয়েছিল সেটার মধ্যে আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল, এই বছরের আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি শুধু এটাই বলতে চাই যে পিটি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, বিকজ অনেক সময় আমরা ভাবি যে আমরা যা পড়ে গেছি সেটাই শুধু ওখানে অ্যানালাইজ করা হয় বা ডাইরেক্ট কোয়েশ্চেন্স গুলো দেখা হয়, বাট ইট ইজ ডিফারেন্ট, বিকজ সেখানে দু একটা কোয়েশ্চেনের উত্তর না দিলেও কিন্তু কোনো জিনিস যায় আসে না। সেটা আমি ফিল করেছি, লাস্ট ইয়ারও দিয়েছিলাম, এই বছরে দিয়েছি। সেই নার্ভাসনেস সেগুলো তারা কিন্তু চেক করে যে আমাদের যে পার্সোনালিটি ট্রেটস গুলো আছে সেটা কিরম, সেটা কিন্তু আমাদের ওখানে কিন্তু অ্যানালাইজ করা হয় বাই দ্য ডিগনিটারিজ যারা আমাদের ইন্টারভিউ নিচ্ছেন। ইভেন এই বছরে তো আমাদের ম্যাম যিনি ইন্টারভিউ নিয়েছেন ওনার কমপ্লিটলি একটা ডিফারেন্ট অরা রয়েছে। আর অনেক কিন্তু আমি বলবো যে অনেক ভালো একজন পার্সোনালিটি। কোনো সময় একটা স্টুডেন্টকে এরম ফিল হতে দেননি যে মানে কোনো একটা আলাদা জায়গায় চলে এসছে। বাট আমি এটা কিন্তু ফিল করেছি যে আমার ইন্টারভিউর মধ্যে, যেহেতু আমরা নন বেঙ্গলি, আমাদের ওই একটা পেপার পড়তে দেওয়া হয়, তো আমার একটু অ্যাসেন্টটা একটু বেটার আছে দ্যান এনি আদার পার্সন, তো আমি কিন্তু ভালো সেটা পড়তে পেরেছিলাম, অ্যান্ড কথাও একটু ঠিকঠাক আছে, তো আমার ক্ষেত্রে ওটা প্রবলেম হয়নি। বাট আমি যারা হিন্দি বা উর্দু ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদেরকে এটাই বলবো যে তাদের কিন্তু একটু রিজনাল ল্যাঙ্গুয়েজের উপরে ফোকাস করা উচিত।
and I would say that it is better because when we get selected to this prestigious job, আমাদেরকে তো পাবলিক ডিলিং মাসেসের সাথে করতে হবে, আর সব দ্য মাসেস ইন ওয়েস্ট বেঙ্গল, রুরাল বেঙ্গলের মধ্যে সব কিন্তু বেঙ্গলিই বোঝে, তো আমরা কিন্তু ওটা শিখলে বেটারই আছে আমাদের জন্য। অ্যান্ড আর একটা কথা যে ডিফারেন্ট হয়, যাদের বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের পিটি একটু ডিফারেন্ট হয়, অ্যান্ড আমাদের জন্য একটু ডিফারেন্ট হয় বিকজ আমাদের ফার্স্ট বেঙ্গলি ইজ মাস্ট, বিকজ সেই জায়গায় অনেকেই কিন্তু ফেল করে। তো আমি এটা প্রথম অ্যাডভাইস দেব যারা নন বেঙ্গলি ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের বেঙ্গলির উপরে ফোকাস করা উচিত। অ্যাডভাইস এটা থাকবে যে তুমি যে জিনিসটা পড়ে এসছো সেই জিনিসই রিভিশন করে পরীক্ষাতে বা পিটিতে যাওয়া উচিত। পিটিতে এরম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট যে কোয়েশ্চেন করা হয় এরম নয়, সার্ভিস রিলেটেড জব রিলেটেড কিছু কোয়েশ্চেন্স করা হয়, যেমন আমার থেকেও করা হয়েছিল। টোটাল ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ বা বিডিও রিলেটেড যত কোয়েশ্চেন ছিল সেটা করা হয়েছিল। ইভেন যেহেতু আমার ফিজিক্স ব্যাকগ্রাউন্ড ছিল অ্যান্ড 2015-এ আমি ফিজিক্স পড়েছিলাম, সো মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স ওয়্যার ফ্রম ফিজিক্স। এটাও বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, ফিজিক্স থেকে এরম নয় যে শ্রোডিঞ্জার ইকুয়েশন জিজ্ঞেস করতে স্টার্ট করে দিল। দে আস্কড মি ভেরি বেসিক কোয়েশ্চেন্স, তো বেসিক কোয়েশ্চেন নিয়ে ছিল। তো সায়েন্সের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু এটা মাথায় রাখা উচিত, অপশনাল যে কোনো সাবজেক্ট হলেও কিন্তু তোমাকে তোমার গ্রাজুয়েশনের সাবজেক্ট কিন্তু ফোকাস করতে হবে। বেসিক কিরকম কোশ্চেন করেছিল ইন্টারভিউতে যে কোশ্চেন করেছিলেন, লাইক আমার সাউন্ড থেকে কোশ্চেন করেছিলেন যে সাউন্ড ইজ এ মেকানিক্যাল ওয়েভ, তো ওখান থেকে একটা প্রশ্ন করেছিলেন স্যার, লাস্ট টাইমও করেছিলেন, এবারও সেম কোয়েশ্চেন করেছিলেন। এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়েছিল পিটিতে, মানে এটা আমি বলবো আমার ভালো একটা ফেক যে দুবার গেছি দুবারই কিন্তু সেম কোয়েশ্চেন হয়েছে। পিটিতে কোয়েশ্চেনটা করা হয়েছিল ফ্রম সাউন্ডের উপরে, why we hear sound. সো কিন্তু এটা কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন, সাউন্ড কেন আমরা হিয়ার করতে পারি। তো যেহেতু আনসার এটা হওয়া উচিত, বিকজ সাউন্ড ইজ এ ফর্ম অফ এনার্জি, অ্যান্ড আমরা যখন কোনো একটা জিনিস হিট করি তো মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টেড ইনটু সাউন্ড এনার্জি। সো উনি এটাই চাইছিলেন আমার থেকে শুনতে যে যেহেতু এনার্জি ট্রান্সফার হয় বা ট্রান্সফর্ম হয়, তো ওর কারণে আমরা সাউন্ড শুনতে পারি। তো এটা ফার্স্ট টাইম যখন ইন্টারভিউ ফেস করেছিলাম তিনি উত্তর দিয়েছিলেন। তো নেক্সট টাইম কিন্তু আমি সেই উত্তরটাই দিয়েছিলাম, সো হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড, তো স্যাটিসফাই ছিলেন। নেক্সট আমাকে ডিভিশন অফ দি সাউন্ড সেই কোয়েশ্চেন গুলো করা হয়েছিল, অ্যান্ড যেহেতু লাস্ট টাইম আমাকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল রবার্ট ওপেনহাইমার থেকে, ফাদার অফ অ্যাটমিক বম কাকে বলা হয়, নিতে পেরে আমাকে এখন যে ওপেনহাইমার পিকচার দেখেছো, তো আমরা দেখি ছিল, তো উনি একটা কোশ্চেন এটা আরেকবার বলে একটু দাঁড়াও, কেটে যাচ্ছে ওপেনহাইমার একটা ফিলসফি থেকে, ওকে ওকে এটা আরেকবার বলে একটু রিপিট করো, দাঁড়াও কেটে গেল। এবার আসছে এবার আসছে হ্যাঁ। তো আমাকে জিজ্ঞেস করেছিলেন ফাদার অফ অ্যাটমিক বম কাকে বলা হয়, তো আমি উত্তর দিয়েছিলাম রবার্ট ওপেনহাইমার। দেন আমাকে জিজ্ঞেস করেছিলেন প্রজেক্টের নাম অ্যাটমিক, বাট দ্য মোর ইন্টারেস্টিং কোয়েশ্চেন ওয়াজ he was inspired by Gita. So গীতার কোন কোট তিনি বলেছিলেন, তো ওটা ছিল আই এম ডেথ, যে আনসারটা আই এম বিকামিং ডেথ আফটার মানে ইনভেনশন অফ দি অ্যাটমিক বম, তিনি এই যে কথাটা বলেছিলেন সেটাই ওরা জানতে চেয়েছিল আমার থেকে। তো আমি কিন্তু ওই উত্তরটা তখন দিতে পারিনি, বাট এরম কিছু তার কোনো মানে এফেক্ট পড়েনি ইন্টারভিউর উপরে। মানে ইন্টারভিউ বা পিটি হচ্ছে, মানে ওটা তো ইন্টারভিউ বলে না, পার্সোনালিটি টেস্টই বলে, এবং ইট অ্যাকচুয়ালি চেকস ইওর পার্সোনালিটি, মানে হোয়াট ইজ ইওর what are your personality traits, how you react to pressure,
how you react to sorrow, how you react to stress, how you react to happiness, everything is checked. And your alertness of mind, your logical ability, আর সেটা কি করে চেক হয়? Obviously through your knowledge. যারা আরেকটা কথা বলতে চাই, হ্যাঁ বলো। এবছরে কিন্তু আমার থেকে একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে why BDO is called returning officer. This was my last question. সো আমি কিন্তু এটার উত্তর দিতে পারিনি। দিস ওয়াজ মাই লাস্ট কোয়েশ্চেন। আমি পঞ্চায়েতের ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেনের উত্তর দিয়েছিলাম, অ্যান্ড ইন্টারভিউতেই কিন্তু ম্যাম আমাকে রেসপন্স করেছিলেন যে ভেরি গুড, বিকজ আমি ইচ অ্যান্ড এভরি আনসার দিয়েছিলাম। বাট আমি কিন্তু ওই লাস্ট আনসারটা দিতে পারিনি, ওয়াই বিডিও ইজ কল্ড রিটার্নিং অফিসার। তো দ্য কারেক্ট আনসার আমি জানি, যে পরে জানতে পেরেছিলাম যে যেহেতু রেজাল্ট ডিক্লেয়ার করতে হয়। বাট একটা জিনিস আমি বলি, আমাকে স্যার ওখানে বলেছিলেন যে ইউ কুড হ্যাভ বিন অন এ বেটার পজিশন। আমি যদি ওই উত্তরটা দিতাম, আমার যে আজকের র্যাঙ্ক আছে সেটা হয়তো আর একটু বেটার হতো। সো তার জন্য কিন্তু অত বেশি কিন্তু প্রভাব পড়েনি। হয়তো আমি ইন্টারভিউতে একটা এভারেজ মার্কস পেয়েছি, বাট ইট কুড হ্যাভ বিন এক্সেলেন্ট যদি আমি ওই উত্তরটা দিতাম। তো আমি একটা কথা বলবো যে ইন্টারভিউতে নিজের ওই প্রেশারটা মানে কিভাবে তুমি হ্যান্ডেল করবে সেটাই কিন্তু সব থেকে বড় কথা। বিকজ অনেক সময় এরমও রেসপন্স আসে যেটা শুনেই কিন্তু আমাদের ঝরঝর কিন্তু মানে উই গেট সোয়েটেড। তো সেটা কিন্তু ওই প্রেশারটা ধরে রাখা ইম্পর্টেন্ট। ওই যে প্রেশার যদি কেউ ধরে রাখতে পারছে, তাহলে আই ক্যান সে যে ইন্টারভিউর মধ্যে ওরম কিছু নেই, আমরা একটা নর্মাল কনভারসেশন করতে যাচ্ছি, অ্যান্ড ওখানেই আমাদের পার্সোনালিটিটা ডিপিক্ট করছে। একদম। যারা নতুন প্রিপারেশন করছে বা ভাবছে করবে, তাদের জন্য কি মেসেজ? আমি কিন্তু একটা জিনিস ডেফিনেটলি বলবো যে আমরা যে ফেজ থেকে প্রিপারেশন শুরু করেছিলাম, 2020 থেকে অনেক কিছু চেঞ্জ হয়েছে। সো এরমও কিন্তু ফিউচারে আমরা আশা করতে পারি যে অনেক কিছু চেঞ্জ হবে। সো নিজের প্রিপারেশনের লেভেল কিন্তু এখন এটা মাথায় রাখো যে আমাদের সাথে অনেকেই ইন্টারভিউ দিয়েছে, তারাও সিলেক্ট হয়নি, দে উইল সিট, তারাও কিন্তু সাথে পরীক্ষা দেবে, তাদের প্রিপারেশন লেভেল আগে থেকেই কিন্তু একটু বেটার আছে। সো ওয়েন ইউ আর স্টার্টিং, মাথায় একটা জিনিস বারবার রেখো যে আমি কিন্তু তাদের থেকে বেটার জায়গায় যেতে চাই। তাহলে আমি আমার ইচ অ্যান্ড এভরি, মানে আমি বলবো যে ইচ অ্যান্ড এভরি টাইম, ইচ অ্যান্ড এভরি সেকেন্ড এরম কিন্তু দেব, যাতে তাদের থেকে বেটার হতে পারবো। তো ওর জন্য কিন্তু ওই যে আমি স্টার্টিং এ বললাম, the constructive studies and go through the books first, then prepare the MCQs and believe in yourself. একটা কথা লাস্টে এন্ড করতে চাই আমার স্পিচ, যে একটা কথা মনে রাখো, আমি আমার বাবা এটা আমাকে বলতো, আমি একটা শায়রি দিয়ে শেষ করব। আমার বাবা বলতো, যখন আমি বারবার আমার কিন্তু রেজাল্ট ফেল করতাম, আমার বাবা একটা কথা বলতো, নকর তকদীর কি পরওয়াহ, मुकद्दर आजमाता जा। न कर तकदीर की परवाह, मुकद्दर आजमाता जा, मिलेगी खुद ब खुद मंजिल, कदम आगे बढ़ाता जा। সো সব সময় এগিয়ে চলো, দেখবে একটা টাইম তোমাদেরও আসবে। অ্যান্ড সব সময় আমাদের মানে আমার যে ওয়েল উইশ সবসময় তোমাদের সাথে আছে। ইন এনি কেস যদি আমি তোমাদের কোনো জিনিস হেল্প করতে পারি, দেন এভরি টাইম আই এম আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা আমাকে কানেক্ট করতে পারো, আমি কিন্তু সবসময় হেল্প করার চেষ্টা করব। Absolutely wonderful interview and wonderful, মানে very well elucidated সাদ। আমি সাদের ইউটিউব চ্যানেলের লিংক আমার ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, ডু ভিজিট। আর যদি কোনো হেল্প লাগে ডেফিনেটলি রিচ আউট টু সাদ। থ্যাংক ইউ সাদ, ইটস ভেরি নাইস টকিং টু ইউ। অনেক কিছু শিখলাম, একদম খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে।